আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না? দ্য রিয়েল কিছু প্রবলেমস অ্যান্ড কিছু স্পেসিফিক সলিউশনস নিয়ে আজকে কথা বলবো। আমরা প্রায়ই শুনতে পাই মানুষ বলে ইংরেজি শেখার জন্য আপনি এটা করেন, আপনি ওইটা করেন, এইভাবে শিখেন, ওভাবে শিখেন। সো নানান রকম কি করব শেখার জন্য সেই ওয়েগুলো নিয়ে আলোচনা করে। বাট আজকে আমার মাথায় আসলো যে আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে কি কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। What are the reasons and what are the solutions to these problems? Today we'll talk about that. Okay? So আজকের টপিকটা হচ্ছে কি আমরা কেন ইংলিশে স্পিকিং করতে পারি না, তার 7 problems and solution to those 7 problems. And তার সাথে আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিব, এবং গুড নিউজটা হচ্ছে যে আই এম কামিং আপ উইথ আ কমপ্লিট কোর্স অন স্পোকেন ইংলিশ, এবং এটার গুড নিউজটা আমরা শেষের দিকে দিব। বাট তার আগে যারা আজকে জয়েন দিয়েছেন, দোজ হু আর জয়েনিং দিস সেশন টুডে উইথ মি ইকবাল হোসেন শোভন স্যার, and you know this session is Cyprus Presence এসো পড়তে বসি শো, এবং টুডে ইজ নাম্বার 30th 30তম পর্বে আমরা চলে এসেছি। গনে গনে 30টা দিন মিন্স 1 কমপ্লিট মান্থ। আজকে সেশনটা স্পেশাল এই জন্য, আজকে আপনাদের সাথে কনভারসেশন করব, আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করব, এবং কেন আমরা মেইনলি স্পিকিং এ ফেল করি বা আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না, শিখতে পারি না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে আমি বরাবর যে কাজটা করি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি ভিডিও ক্লাসটা শুরু করার সাথে সাথে আমি কি করি সেটা অনেকের মাঝে অনেকের সাথে শেয়ার করে দিই। সো আমি চাই যে আজকে আপনারা আমার হয়ে এই ভিডিওটা শেয়ার করে দেন। সো I'll be so happy if you just share this video. এবং এই ভিডিও ক্লাসটা শুরু করার আগে আমি চাচ্ছি যে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন একটু আমার হয়ে। আজকে আমি দেখছি এখান থেকে। সো তার সাথে আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করব, এবং আমি দেখতে চাচ্ছি কারা কারা অলরেডি আমাদের এসো পড়তে বসে শোতে আছেন, এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই আজকে জয়েন দিয়েছেন। গুড আফটারনুন, গুড ইভিনিং আমাকে লিখছেন, এবং আই এম সো হ্যাপি অ্যান্ড ডিলাইটেড অ্যাবাউট দ্যাট। অলরাইট, সো আজকের আলোচনার যে বিষয়, আপনাদের যদি এই নিয়ে কোনো রকম কোনো অপিনিয়ন, কোনো মতামত, কোনো কিছু জানার থাকে, কিছু শেয়ার করার থাকে, কিছু বলার থাকে, আপনারা কিন্তু আমার সাথে আজকে শেয়ার করতে পারেন। এবং সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা কেন ইংলিশে স্পিকিং করতে পারি না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলা। এবং বরাবরই জানেন যে all the time, as usual and always, I do one thing, that I do not only talk about the problems, I also talk about the solutions. আমি কিন্তু সলিউশন নিয়ে কথা বলি। সো এক একটা পয়েন্ট নিয়ে কথা বলবো এবং এগুলোর সলিউশন নিয়ে কথা বলবো। এই বিষয়গুলোর সাথে আপনার যদি কোনো ভিন্ন মত, ওপিনিয়ন অ্যাড করার থাকে, ইউ ক্যান শেয়ার উইথ মি। সো আমি শুরু করার আগে আমি যে কাজটা করতে যাচ্ছি, আবারও বলছি আপনাদেরকে, হোয়াট ইউ ডু, ইউ ক্রিয়েট দ্য অপরচুনিটি ফর দ্য, যারা এরকম আছে যে ডিপ্রাইভড ফ্রম দিস অপরচুনিটি, ইউ ক্রিয়েট দিস অপরচুনিটি ফর দেম। তাদের জন্য কি করেন, অপরচুনিটিটা ক্রিয়েট করেন, যাতে আমরা সবাই এটা নিয়ে কথা বলতে পারি এবং দেখতে পারি। অলরাইট, সো অনেকেই জয়েন দিয়েছেন। I see like some 250 or 65 people have joined. এই যে বললাম না যে some 255 people, এই যে some 200, এখানে some অর্থ কি এটা একটু আমাকে লিখে পাঠান। আমি যে বললাম যে some 200 or some 300 people joined me, এই যে some বললাম, এই some এর অর্থ কি লিখে পাঠান। যদি আমার আলোচনার বিষয় আজকে এটা না, আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে টপিক, যে কেন আমরা ইংরেজি শিখতে পারি না, সেটা নিয়ে কথা বলবো। Oh my goodness, I see 15 people have already shared this. This is incredible. আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। আমি কিছু শেয়ারার আছে যারা অল দ্য টাইম শেয়ার করে, রেগুলার শেয়ার করে এই শো, কারণ they people feel this show as their own platform, as their own show, এটা ফিল করে। সো এটা আমিও এনজয় করি বিষয়টা। সো চলেন, আমি আপনাদের সাথে অলরেডি my job is done. I'll just take a second. Okay, it's done. 1 2 3. Alright. হ্যাঁ, অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে যারা নতুন জয়েন দেন এবং প্রথমবার আমার শোতে জয়েন দেন, তারা কোথা থেকে বলছেন সেটা আমার সাথে শেয়ার করবেন, so that I can
get to know about you. Some equals অনেকে লিখেছেন it means 200 plus. No. It's something else. You try. ওকে, সো অনেকে জয়েন দিয়েছেন। চলেন আমি আপনাদের সাথে একটা স্ক্রিনটা শেয়ার করি, এবং স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে যদি এই বিষয়টা মানে স্ক্রিন শেয়ার করে যদি আপনাদের সাথে কথা বলি, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার। Alright, so if you can show this, if you can see this screen, you can let me know আপনারা তো দেখতে পাচ্ছেন কিনা। আমিও চেক করতেছি আমি দেখতে পাচ্ছি কিনা। So I'm talking about this course and this special course. And this course is all about okay, so now it's clear, I hope. Alright, I'm going to talk about this a complete course of spoken English with Shobhan sir. As you know me, my name is Shobhan sir, and I'm the head of Spoken and Cyprus Private Limited. So আজকে আমি যে মেইনলি যে কথা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা কেন ইংলিশে স্পিকিং করতে পারি না সেই বিষয়টি নিয়ে। So first of all, let's go inside of this problem especially, and let's talk about these problems. সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো। সো নাম্বার ওয়ান প্রবলেম ইজ, আমরা এই 7টা প্রবলেম এবং সলিউশন নিয়ে কথা বলবো আজকে। সো নাম্বার ওয়ান প্রবলেম, এন্ড আই উইল টেল ইউ দ্য স্টোরিজ অফ মাই জার্নি অ্যাজ ওয়েল। নাম্বার ওয়ান, আমরা কেন ইংলিশে কথা বলতে পারি না। নাম্বার ওয়ান প্রবলেম যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ভোকাবুলারি। আমাদের একটা সমস্যা থাকে যে আমরা যথেষ্ট পরিমাণ ভোকাবুলারি জানি না। উই ডু নট নো ইনাফ ভোকাবুলারিজ, আমরা ভোকাবুলারি জানি না। ইফ ইউ ডু অ্যাগ্রি অর ডিসএগ্রি, আমরা কি করতে পারেন, কমেন্টে লিখে পাঠাতে পারেন ইন এ ডিসেন্ট অ্যান্ড ফর্মাল ওয়ে, ঠিক আছে। সো আমরা এটা কমেন্টটা লিখে পাঠাতে পারি। সো আমি যেটা বলছিলাম যে প্রথমে আমাদের কি হচ্ছে, ভোকাবুলারি আমরা জানি না, ভোকাবুলারি মনে থাকে না। সো এই কথাটা কিন্তু অনেকেই বলে যে আমাদের ভোকাবুলারি মনে থাকে না অথবা আমরা ভোকাবুলারি জানি না। এখন পয়েন্ট হচ্ছে যে এই ভোকাবুলারি মনে না থাকার কারণ কি এবং আমরা এগুলো কিভাবে মনে রাখতে পারি এবং কিভাবে শিখতে পারি। তবে শুরুতেই আপনাদেরকে একটা গল্প বলি। এই যে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, ওয়ার্ডটা হচ্ছে ফ্রিঞ্জ বেনিফিট। সবাই একটু আমার সাথে কোরাস করতে পারেন। ওয়ার্ডটার নাম হচ্ছে ফ্রিঞ্জ বেনিফিট। তো একদিন আমি ব্যাক ইন 2010, 2010-এর দিকে, আই ওয়াজ গোয়িং থ্রু আইএলটিএস প্রিপারেশন। তো আমি একদিন লিসনিং করছিলাম। লিসনিং এর মধ্যে তো জিজ্ঞেস করলো, ইজ দেয়ার এনি ফ্রিঞ্জ বেনিফিট, ডু ইউ এনজয় এনি ফ্রিঞ্জ বেনিফিট। তো যখন ফ্রিঞ্জ বেনিফিট ওয়ার্ডটা বললো, আমি কি করলাম, সেই ওয়ার্ডটা তো মানে শুনে আমি বুঝতে পারিনি, কিন্তু ওয়ার্ডটা ধরতে পেরেছি যে ফ্রিঞ্জ বেনিফিট বলেছে, কিন্তু মানে কি বোঝাচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম না। তখন আমি কি করলাম, আমি একটা ডিকশনারির সাহায্য নিলাম এবং ডিকশনারিতে আমি গিয়ে দেখলাম এটার মানে লেখা হচ্ছে এক্সট্রা বেনিফিট। এবং একটু খেয়াল করেন, যদিও আমরা বিষয়টা জানি এক্সট্রা বেনিফিট মানে হচ্ছে কিছু অতিরিক্ত সুবিধা, মানে হচ্ছে স্যালারি, পেমেন্ট বা ওয়েজেস, এগুলোর বাইরে এক্সট্রা কি ফ্যাসিলিটি পাই। যেমন ফর এক্সাম্পল, যেমন আমরা একটা কোম্পানির একটা কার এনজয় করতে পারি, অথবা আমরা একটা প্রাইভেট হেলথ কেয়ার আমরা কোম্পানি থেকে পাই। ধরো অসুস্থ হলে কোম্পানি বেয়ার করবে, আপনি চিকিৎসা নেবেন কোম্পানি বেয়ার করবে, অথবা আপনাকে এক্সট্রা হিসেবে কি দিল, একটা গাড়ি দিল আপনি যাতায়াত করার জন্য। এটা কিন্তু স্যালারির বাইরে ও ওয়েজেসের বাইরে। তো এই যে কত সুন্দর একটা ওয়ার্ড শিখলাম, ফ্রিঞ্জ বেনিফিট। এটার কিন্তু আমি নর্মাল ওয়ার্ডটা আমি জানি, এক্সট্রা বেনিফিট মানে একবার যদি বলতো এক্সট্রা বেনিফিট তাহলে আমি শুরুতেই বুঝে যেতাম, কিন্তু যখনই বলে ফ্রিঞ্জ বেনিফিট তখন আমি বুঝি না। এই যে আমি জিনিসটা নিয়ে একটা কাজ করলাম, ধরেন শব্দটা আমি শুনলাম, অথবা কোনো একটা রিডিং বই পড়তে গিয়ে কোনো একটা অতিরিক্ত শব্দ পেলাম, যে শব্দটা আমি আগে থেকে জানি না, যে ভোকাবুলারি বা ওয়ার্ড ফ্রেজটা আমি আগে থেকে জানি না, তখন আমি কি করলাম, সেই ডিকশনারিটা সার্চ দিলাম, গুগল সার্চ করলাম এবং গিয়ে দেখলাম যে এরকম সুন্দর করে ব্যাখ্যা লেখা আছে এক্সট্রা বেনিফিট। তাহলে এক্সট্রা বেনিফিট আর ফ্রিঞ্জ বেনিফিট দুইটা যদিও আমরা নর্মালি চাই যে যেটা সহজ সেটা দিয়ে বলে ফেলি, কিন্তু সিমিলার যদি হয় ফ্রিঞ্জ বেনিফিট, আমি কি কেন এক্সট্রা বেনিফিট ইউজ করবো, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু এখন যদি আমি বলি যে আমি কিছু ফ্রিঞ্জ বেনিফিট পাই, কিছু ফ্রিঞ্জ বেনিফিটস পাই, তো আপনি দেখেন ফ্রিঞ্জ বেনিফিট মানে হচ্ছে কোম্পানি কার, প্রাইভেট হেলথ, অতিরিক্ত যে সাপোর্ট বা সুবিধাটা আমরা পাই সেটাকে বলে। তাহলে আমি দেখেন এই যে আমি এভাবে শিখলাম, আমি কিন্তু 2010 সালে শিখেছি, একবার পড়েছি, আজ পর্যন্ত আমি সেটা ভুলিনি। সো এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তো আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট এবং এটা হচ্ছে একটা কোম্পানি কার হতে পারে অথবা এক্সট্রা যে সুবিধাটা হেলথ কেয়ার হতে পারে সেগুলোকে বোঝায়। একদিন আমি বিবিসি নিউজ শুনতেছি, আমি যখন পুরান ঢাকা ব্রাঞ্চে ক্লাস নিতে যাচ্ছি,
So I was listening. I used to do that, এবং still আমি যখন সময় পাই I love to listen to the BBC News. তো এখন আমি বিবিসি প্রতিদিন জ্যামে বসে না থেকে বিবিসি শুনে শুনে যাইতাম, আবার বিবিসি শুনে শুনে আসতাম এইদিকে। তো বিবিসি শুনতে গিয়ে একদিন বলল, একজন রিপোর্টার জিজ্ঞেস করতেছে যে হাউ টি ফ্রেন্ড, মানে রিপোর্টার একটা সিচুয়েশনের কথা মতো বলতেছে হাউ টি ফ্রেন্ড। এখন হাউটি এটা আমি ধরতে পেরেছি, ফ্রেন্ড তো আমি বুঝি, কিন্তু হাউটি বিষয়টা কি আমি এটা বুঝিনি। সাথে সাথে আমি গুগল সার্চ করলাম, এবং মজার ইন্টারেস্টিংলি এটা আপনারাও শিখে রাখেন, আজকের পরে আপনারাও ইউজ করতে পারেন। এটা একটা ইনফর্মাল ওয়ে অফ সেইং হাউ ডু ইউ ডু। হাউ ইন্টারেস্টিং, তাই না? অনেক মজা। বলো কি হাউ ডু ইউ ডু। এখন আপনি দেখেন, তো আপনি দেখেন আপনি কি করছেন, আপনি যেখানে বলতে হাউ ডু ইউ ডু ফ্রেন্ড, এই যে আমরা একটা এক্সাম্পল দেখলাম, হাউ ডু ইউ ডু মাই ডিয়ার ফ্রেন্ড, বলতেছে হাউ ডু ইউ ডু মাই ডিয়ার ফ্রেন্ড। এই যে কত বড় কথা, হাউ ডু ইউ ডু মাই ডিয়ার ফ্রেন্ড। আপনি যদি ফার্স্ট কখনো হঠাৎ দেখা হয় আপনি বন্ধুর সাথে, আপনি কি বলবেন? হাউ ডু ফ্রেন্ড। এই যে বন্ধুর সাথে তো ইনফরমালি হয়, সো হাউ ডু বলবেন। সো সি, আমরা কি করতে পারছি, এই যে দুইটা নতুন এক্সপ্রেশন শিখলাম, এবং এটা কিন্তু অর্ডিনারি আমরা যদি বসে বসে এই যে ডিকশনারি পড়ি, যেভাবে ভোকাবুলারি পড়ি, প্রতিদিন আজকে 10টা ভোকাবুলারি মুখস্থ করছি, কালকে 20টা ভোকাবুলারি মুখস্থ করছি, এইভাবে করে তো আসলে আমাদের ভোকাবুলারি মনে থাকার কথা না। আপনাকে কি করতে হবে? রিয়েল লাইফ সিচুয়েশন থেকে ভোকাবুলারি নিতে হবে। পরে যদি রিডিং পরে যদি কোথাও গিয়ে আপনি আটকে যান, আপনি সেখান থেকে ভোকাবুলারিটা এখন হাইলাইট করবেন। আমি আমার স্টুডেন্টদেরকে বলি যারা অনলাইনে কোর্স করতেছে আমার কাছে, ও গুড নিউজ হচ্ছে 6 আমার 5ম ব্যাচ অলরেডি চলতেছে, আপনারা জানেন অলরেডি ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে নিয়েছি। যে নাম্বার 6 ব্যাচ সেটা আসতেছে 9টায়, এবং অনেকেই যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য গুড নিউজ যে 9টায় আমার একটা কমপ্লিট কোর্স অফ স্পোকেন আসতেছে। আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো অনেকগুলোই, সবগুলোই এই কোর্সের মধ্যে আমি কভার করব। সো এখানে বললাম যেটা, সেটা হচ্ছে কি আমরা যদি এরকম 5টা ধরেন, হেট মানে ঘৃণা করা, হেট মানে ঘৃণা করা, তারপর মানে লুক এট মানে তাকানো বা কোনো কিছুর দিকে তাকানো, লুক মানে তাকানো, স্মাইল মানে হাসা, এইভাবে আসলে ভোকাবুলারি পড়লে আপনার কখনো মনে থাকার কথা না। ব্রেইনের ন্যাচারাল ওয়েই হচ্ছে সেটা কি করে, সবকিছু ভুলিয়ে দেয়, সবকিছু ভুলে যাওয়া। তো আপনি কি করেন, রিয়েল লাইফ সিচুয়েশন থেকে শিখেন। আমি হাউটি শিখেছি আজও ভুলিনি, আমি ফ্রিঞ্জ বেনিফিট শিখেছি আজও ভুলিনি। সো এরকম করে আপনি যখন কোনো গল্প থেকে কোনো কিছু শুনে, লিসনিং থেকে শুনে সেটাকে আপনি কোট করবেন এবং সেটা আপনি ফাইন্ড আউট করে ডিকশনারিতে লিখবেন, আপনার কিন্তু এটা ভুলার কোনো সুযোগ নেই। আরেকটা জিনিস, মানে পড়ার থেকে কোনো কিছু যদি সে ভিজুয়ালাইজ করে, সে যদি দেখে, তাহলে সেটা বেশি মনে রাখে। স্যার ফ্র্যাঙ্কলিন বলেছেন, ইফ ইউ টেল মি আই উইল ফরগেট, বাট ইফ ইউ শো মি আই মে রিমেম্বার। আর যদি ভালো করে শিখতে চাই, ইনভলভ করতে হবে আমাকে, সেটা হচ্ছে কি আমাকে এটার সাথে প্লে করতে হবে, এটা খুঁজে খুঁজে নিজে খুঁজে দেখতে হবে, আমাকে নিজে থেকে ট্রাই করতে হবে, এবং এটাতে আরো অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে। আচ্ছা, এই ফাঁকে একটা বলে নিই, আপনারা সাইফার্স ভোকাবুলারি একটা বই আছে, আপনি চাইলে ওই ভোকাবুলারি বইয়ের যে সাইফার্স ভোকাবুলারি, কম্পিটিটিভ ভোকাবুলারি, একটা ভোকাবুলারি দিয়ে পুরো একটা পেজ ডেটা বিশ্লেষণ, উচ্চারণ থেকে শুরু করে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে সেন্টেন্স এন্ড মিনিং সব লেখা আছে। আপনারা চাইলে বইটাও কিন্তু ট্রাই করতে পারেন। আমি আজকে আবারও বলেছি যে আপনাদের শুধু প্রবলেম নিয়ে আমি কথা বলবো না, আমি প্রবলেম এন্ড সলিউশন সবসময় আমি যেটা করি, প্রবলেমটা আমি রেজ করি, সলিউশন গুলো আমি দিই। এখন মেনটেন করা না করা ডিপেন্ডস on you people. It's up to you people. All right. So thank you very much for joining. Let's go for the next problem. The next problem is, দেখেন আমাদের প্রত্যেকের রিয়েল লাইফ প্রবলেম এগুলো, স্পিকিং কেন পারি না। তার মধ্যে পরের পয়েন্টটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারস জানি না। স্ট্রাকচারস জানি না, ইন্টারেস্টিংলি এই স্ট্রাকচার গুলো আমরা যদি বেশি না, শুধুমাত্র আমরা যদি এরকম হয় যে আমরা যদি 24 থেকে 25টা স্ট্রাকচার জানি, আমি কিন্তু একটু এগুলো অ্যানালাইসিস করে বলতেছি, এমনি বলতেছি না। আমি দেখলাম যে আপনি যদি একটু সার্চ করেন, আপনি যদি মানুষের কথা মন দিয়ে শুনেন, আপনি দেখবেন সারাদিন আপনি যদি একটা ইংলিশ স্পিকারের কথা শুনেন, একদম ভালো লেভেল স্পিকার, ইফ ইউ লিসেন টু গুড কোয়ালিটি স্পিকার, পারফেক্ট স্পিকার, এরকম একটা স্পিকার যদি আপনি কথা শুনেন, you will find that there are only 24 to 25 structures he or she is using. আপনি একটু দেখেন, আজকে আমি বললাম আপনি সার্চ দিয়ে দেখেন, একটা ইংলিশ স্পিকারের কথা শুনবেন, আপনি স্ট্রাকচার গুলো মিলানোর চেষ্টা করবেন, শুধু স্ট্রাকচারে ফোকাস করবেন, আপনি দেখবেন যে 24 থেকে 25টা স্ট্রাকচার হলে একটা অলমোস্ট হি বিকামস আ পারফেক্ট স্পিকার, ফ্লুয়েন্ট স্পিকার এন্ড আ গুড লিসনার। সে কিন্তু কি হয়ে যায়, একজন পারফেক্ট স্পিকার, ফ্লুয়েন্ট স্পিকার এবং একজন ভালো লিসনার হয়। তাহলে আমরা এই 24 থেকে স্ট্রাকচার গুলো আমরা কিভাবে অ্যানালাইসিস করব? স্ট্রাকচার গুলো দেখার জন্য আমি কিছু এক্সাম্পল দিই, স্ট্রাকচার গুলো কিভাবে ভেরি করে।
নাম্বার ওয়ান, দেখেন এটা স্ট্রাকচার বলতে আমরা বুঝি টেন্স, ভয়েস, এগুলো গ্রামার টার্ম, বাট এগুলো আসলে মেইন ফ্যাক্টর না। গ্রামার টার্ম মেইন ফ্যাক্টর না, বাট ফ্যাক্টরটা হচ্ছে স্ট্রাকচারের সাথে মিনিংটা। দেখেন একটা শুধুমাত্র যারা স্পিকিং করে, দোজ হু নো হাউ টু স্পিক ইংলিশ, দে হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট আই ক্যান টিচ ইউ, বাট নট এভরিওয়ান বিকামস গুড টিচার্স। সবাই কিন্তু, আমরা সাইফুর রহমান খান স্যার বলে আমি ভালো পারি মানে হচ্ছে আমি স্পিকিং করতে পারি বা আমি ইংলিশ পারি মানে হচ্ছে আমি গুড স্টুডেন্ট। ইট ডাজন্ট মিন দ্যাট আই এম এ গুড টিচার। আমি কতটুকু ভালো টিচার এটা ডিপেন্ড করবে আমার স্টুডেন্ট কেমন পারফর্ম করতেছে। সো আমাদের এজ এ টিচার মাই রেসপন্সিবিলিটি ইজ নট টু টুইস্ট দ্য ম্যাটার আপ, মাই জব ইজ নট টু টুইস্ট দ্য ম্যাটার আপ আর টু মেক ইট ডিফিকাল্ট এবং খুব বোম্বাস্টিক ওয়েতে প্রকাশ করা যাতে সে ঘাবড়ে যায় এবং আমার পেছনে হুজুর হুজুর করে। ইট মিনস দ্যাট আমি এটাকে যত সিম্পলিফাই করতে পারি, যত ইজিতে আমি আমার স্টুডেন্টকে শেখাতে পারি, এটা হচ্ছে আমাদের টিচারদের কনসেপ্ট হওয়া উচিত। সো দ্যাটস ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি সেটা বলবো যে আপনারা কখনো টেন্স, ভয়েস, মডেল, এই যে টার্মগুলো আছে এগুলো নিয়ে কখনো পেরেশান হবেন না। আপনি কি করেন, অর্থ খুঁজেন। আমি সাইফুর রহমান খান স্যার যে কথা বলতেছি ঠিক এক্স্যাক্টলি আমি সেই কথাটাকে আমিও করতেছি, আমিও কোট করতেছি স্যারের প্রতি সম্মান রেখে। আপনারা কি করেন, ইউ ফিগার আউট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স এবং সেন্টেন্সের এই অর্থের সাথে কোন স্ট্রাকচার যাচ্ছে এবং সেই স্ট্রাকচারের সাথে আমি কোন এই স্ট্রাকচারের অর্থটা কেমন হবে বা এই বাংলাটার কোন স্ট্রাকচারটা হবে এটা একটু মিলানোর চেষ্টা করেন। আমি বলেছি একটু সলিউশন নিয়ে কথা বলি, সলিউশনটা দেখেন। নাম্বার ওয়ান, এটা আমরা সবাই জানি না যে আই লিসেন টু বিবিসি নিউজ, লিসেনের সাথে টু হয়, এটা আমরা সবসময় জানি। সো আই লিসেন টু বিবিসি নিউজ, লিসেন টু বিবিসি নিউজ মানে আমি বিবিসি নিউজ শুনি, এটা নর্মাল স্টেটমেন্ট। আমি বিবিসি নিউজ শুনি, আই লিসেন টু বিবিসি নিউজ, এটা কিন্তু একটা স্ট্রাকচার। আমি যে 24 থেকে 25টা স্ট্রাকচারে বলছি এর মধ্যে এটা একটা স্ট্রাকচার। তাহলে আপনি এই স্ট্রাকচারের সাথে আরো বলতে পারেন আই লিসেন টু বিবিসি নিউজ, আই লিসেন টু মাই ফ্রেন্ড, আই লিসেন টু মিউজিক, এরকম একটা স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য বলতে পারেন। ইউ লিসেন টু মিউজিক, হি লিসেন্স টু মিউজিক, সামথিং লাইক দ্যাট। পরে যখন আপনি স্ট্রাকচারটা চেঞ্জ করছেন, এটা আমি আমার এসব পড়তে বসে আরেকটা শোতে আমি আলোচনা করেছি যে স্ট্রাকচারের বাংলা অর্থের সাথে যে স্ট্রাকচার চেঞ্জ হয় সে বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলেছি। সেকেন্ড স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, সেখানে আবার লেখা আছে আই শুড লিসেন টু বিবিসি নিউজ। স্ট্রাকচারের পরিবর্তন চলে আসছে, তার মানে কি আগের স্ট্রাকচার থেকে পরের স্ট্রাকচারের অবশ্যই অর্থগত পার্থক্য হবে। তাহলে আমি আই শুড লিসেন টু বিবিসি নিউজ মানে অর্থ দাঁড়াচ্ছে আমার শোনা উচিত। তাহলে বাংলাটা দেখেন আমি শুনি আর আমার শোনা উচিত, দুইটার মধ্যে একটা পার্থক্য, অর্থগত পার্থক্য তৈরি হচ্ছে। আবার তৃতীয়ত আপনি যখন পরের স্ট্রাকচারটা খেয়াল করেন সেখানে লেখা আছে আই ইউজ টু লিসেন টু বিবিসি নিউজ, এখানে আবার কিন্তু অর্থটা চেঞ্জ। সেখানে কি বলছে, আমি আগে বিবিসি নিউজ শুনতাম, অভ্যস্ত ছিলাম বা শুনতাম, কিন্তু এখন আর শুনি না। তাহলে তিন ধরনের কথা হলো তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স মানে তিনটা সেন্টেন্স না, তিনটা স্ট্রাকচার। এরকম যদি আপনি 24 থেকে 25টা স্ট্রাকচার একদম সিরিয়াসলি পড়তে পারেন এবং এটার অর্থ প্রিসাইজলি বুঝেন, আমাদের গত 28তম বা 27তম পর্বে এসে পড়তে বসি, সেখানে কিন্তু 28 এবং 29তম পর্বে লার্নিং থ্রু মিস্টেক্স অনেকগুলো স্ট্রাকচার নিয়ে কথা বলেছে। যারা রেগুলার জয়েন দেন তারা অবশ্যই আমার সাথে এগ্রি করবেন। সো আমি বলবো যে সেখানে আপনারা কি করেন, এই স্ট্রাকচারাল ভেরিয়েশন গুলো জানেন এবং স্ট্রাকচারাল ভেরিয়েশন যে 24 থেকে 25টা সচেতন ভাবে এবং গুছিয়ে শিখতে পারেন, আপনি কিন্তু অলমোস্ট ইউ ক্যান বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার। ওকে, তারপরে চলেন আমরা পরের প্রবলেমটা নিয়ে কথা বললাম, প্রবলেম নাম্বার 3। এবং 3 নম্বর প্রবলেম হচ্ছে প্রনাউন্সিয়েশন। এটা আমাদের নিশ্চিন্ত ভাবে আমাদের অনেকেরই নার্ভাস করে দেয়, অনেকেই এটার মানে ভয়ে আমরা অনেকে কথা বলতে পারি না, কথা বলি না, অনেকে আমরা ফ্লুয়েন্সিটা পাই না বিকজ অফ দিস প্রনাউন্সিয়েশন প্রবলেম। অনেকে আবার আমরা চাইলে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, মুখের মধ্যে জড়তা থাকে, ঠিক আছে, এবং ভুল অশুদ্ধ উচ্চারণ করার কারণে নিজের মধ্যে একটা শাইনেস কাজ করে, কনফিডেন্সটা পড়ে যায়, মোটিভেশন কাজ করে না। এই অনেকগুলো সাইড ইফেক্টস এর কারণে, এই প্রনাউন্সিয়েশন ঠিক মতো না জানার কারণে সাইড ইফেক্টস হয় এবং সাইড ইফেক্টস গুলো আপনাকে বাধা তৈরি করে ভালো একজন স্পিকার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে। যেমন দেখেন, আমরা ভোকাবুলারি বলতে গেলে আমি সবসময় বলি যে আমরা কমপক্ষে 5000 ভোকাবুলারি জানি, প্রত্যেকেই জানি, কিছু সবগুলো স্ট্রাকচার মোটামুটি জানি, এগুলো আমাদের মধ্যে গুছানো নাই। তো এগুলো জানা সত্ত্বেও কিন্তু আমরা স্পিকিং করি না। এটার আরেকটা প্রবলেম হচ্ছে, আমি যদি উচ্চারণ করি আমার কথা সুন্দর না লাগে, কেউ যদি শুনে আমার সাথে আরো আমাকে আমার কথা শ্রুতি মধুর মনে না করে, কে যেন কি বলে, সো এইসব বিষয় এটাও কিন্তু একটা বাধা তৈরি করে ভালো স্পিকার বা স্পিকিং ইংলিশে কথা বলার ক্ষেত্রে। সো এটা কি ধরনের মানে প্রনাউন্সিয়েশন ভুল হয় এবং সেগুলোর জন্য আমরা সাফার করি, সেখানে একটা জিনিস দেখেন, এখানে দুইটা শব্দ আমি দিয়েছি, একটা হচ্ছে আমি দিয়েছি কি আমরা যেটাকে বলি টেবিল, আমরা আরেকটাকে বলি রেস্টুরেন্ট।
আমরা বলি টেবিল, আমরা বলি কি রেস্টুরেন্ট। আমি আজকে এখানে রিয়েল যে মানে মেইন যে জিনিসটা হলে আপনার প্রনাউন্সিয়েশন, অনেকে বলে স্যার অ্যাকসেন্ট, বিবিসি অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, তারপর অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্ট। মনে রাখবেন আইএলস এর মতো একটা কম্পিটিটিভ এক্সামে যেখানে আপনাকে আপনার ইংলিশের লেভেল যাচাই করা হয়, সেই ইংলিশেই কখনো অ্যাকসেন্ট নিয়ে কিছু বলে না। দে সে ইয়োর প্রনাউন্সিয়েশন হ্যাজ টু বি ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেন্সিবল। আচ্ছা, আমরা যত চেষ্টাই করি, আমরা কি চাইলেই নোয়াখালীর মতো এক্স্যাক্টলি কথা বলতে পারবো? আমরা কি চাইলেই বরিশালের মতো করে ওদের মতো বলতে পারবো? হয়তো একটা দুটো শব্দ ওদের মতো বলবো, বাট অ্যাকসেন্ট কি ওদের মতো আসবে? নেভার এভার। সো আমাদের কি করতে হয়? উই হ্যাভ টু ফোকাস মোর অন ক্লিয়ার প্রনাউন্সিয়েশন। এবং প্রনাউন্সিয়েশন সঠিক করার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, যেটা কেমব্রিজ অথবা অক্সফোর্ড সব জায়গাতে এরা স্ট্যান্ডার্ড সারা পৃথিবীর সব মানুষের জন্য দিয়ে রেখেছে। এবং এই টেবিলের পাশে দেখেন স্ল্যাশ মার্কে লেখা আছে ছ এই ব আ ল। আমি আমার পয়েন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে দিচ্ছি কি ছ এই যে একটা ই এবং আয়ের মতো এটার সাউন্ড একসাথে বল এই, তাহলে ছ এই এটাকে একসাথে কি বলবে? ছেই। এবং ব সোয়া আ বলে এটাকে ছোট করে বলতে হয়, তারপর হচ্ছে ল, তাহলে ছেই বো। উচ্চারণটা কি হবে? ছেই বো, ছেই বো, এই যে বো, ছেই বো। ঠিক একই রকম ভাবে পরের যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা বলি রেস্টুরেন্ট, বাট এখানে কি লেখা আছে? র এ স, রেস। ছ র অ ন ট, ট্রন্ট। তাহলে দুইটা সিলেবল আছে, একটা হচ্ছে কি রেস ট্রন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। তাহলে আপনি যদি এই মেকানিজমটা জেনে যান যে টেবলের পাশে যে সাউন্ডগুলো লেখা আছে সেগুলোর কারণে আপনি বুঝতে পারতেছেন এটার ওয়ার্ডের উচ্চারণ কি হবে। এবং রেস্টুরেন্টের পাশে যে সাউন্ড লেখা আছে সাউন্ডে দেখে বুঝতে পারছেন এটা রেস্টুরেন্ট না, এটার উচ্চারণ হবে রেস্টুরেন্ট। এই যে দুইটা জিনিস যখন আপনি এইভাবে ওয়ার্ডগুলো জানবেন তখন আপনি এটা সেন্টেন্সে ইউজ করবেন। আপনি যদি বলেন ওয়ার্স দ্য রেস্টুরেন্ট, ওয়ার্স দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট আর বলবেন, আপনার কথা কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। তারপরে যদি বলেন ইট ইজ আ টেবিল, না বলে ইটস আ টেবল, ইটস আ টেবল, আপনার স্পিকিং এর কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। গুড নিউজ হচ্ছে যারা আমার সাথে আমার কোর্সগুলো অনলাইনে করছে তারা জানে আমি শুধুমাত্র সাউন্ডের 3টা ক্লাস নেই, যেখানে আমি 2 লক্ষ থেকে 3 লক্ষ ওয়ার্ডের, অক্সফোর্ড এবং কেমব্রিজের ওয়ার্ডের উচ্চারণগুলো কেমন হবে সেগুলো আমি 3টা ক্লাসের পরে তারা যে কোনো ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সে আইডেন্টিফাই করতে পারে। এবং কেউ যদি ভুলে উচ্চারণ করে সে কিন্তু রেফারেন্স দিতে পারে যে এটা ভুল হয়েছে, এটার সলিউশনটা এই যে এখানে দেখেন। হি অর শি never have to go to any teacher or to anyone. সে নিজেই কি করতে পারে? ফিগার আউট করতে পারে। সো এইটা হচ্ছে আপনার জন্য 3টা ক্লাসের ব্যাপার মাত্র, এটা একদিনে এক ক্লাসে বোঝানো পসিবল না। সো এটা আপনি কি করে নিতে পারেন? চাইলে কোর্স করে সলভ করে নিতে পারেন। আমি খুব ধন্যবাদ জানাতে যাচ্ছি রবিউল ইসলাম ভাইকে এবং যারা যারা এই ভিডিওটা আছে আজকে শেয়ার করেছেন। রবিউল ইসলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। কারণ আপনি শেয়ার করলেই কিন্তু আরেকজনের দেখার সুযোগ হয়, মানে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সুযোগ হয়। কারণ ভুল পথে আপনারা জানেন আমরা সবাই চাই, নিজেরাও চাই, আমরা উই অল ওয়ান্ট টু বিকাম স্পিকার্স, অল ওয়ান্ট টু বিকাম গুড কমিউনিকেটর। এবং আমরা এটাও চাই নিজেরা যেমন চাই আমাদের এজ এ নেশন, এজ এ কমিউনিটি যাতে ওয়ার্ল্ড ওয়াইড আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি, সেই জন্য যেন আমরা কমিউনিকেশনে খুব এক্সপার্ট হই, সেই জিনিসটা কিন্তু আমরা সবাই চাই। আমরা অন্যদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করে দিই, সেটাও কিন্তু আমাদের জন্য দরকার। ঠিক আছে? সো আমি যেটা বললাম সেটা হচ্ছে কি যে আমাদের কি জানা লাগে, মানে কি কারণে হয় না, ভোকাবুলারি ভয়টা ভেতরে থাকে। তো ভোকাবুলারি শেখার টেকনিকটা বললাম আমরা, সেকেন্ড বললাম স্ট্রাকচারাল ভেরিয়েশন গুলো জানা, সেটাও আমি আপনাদেরকে বললাম। এবং সাউন্ডের কথাও বললাম যে সাউন্ড আপনি কিভাবে শিখবেন, এই সাউন্ড কিভাবে পড়তে হয়, সাউন্ড কিভাবে লিখতে হয় এবং কিভাবে ওয়ার্ডের সঠিক উচ্চারণটা ধরতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনি কি করতে পারেন, মাত্র আমার 3টা ক্লাস করলে আপনার জন্য মোর দেন ইনাফ হবে, যেগুলো বোঝার জন্য আপনার কোনোদিন কোনো টিচারের কাছে যাওয়া লাগবে। তারপরে চলেন আমাদের আরো যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে আইডিয়া নেই কি বলবো। এটাও কিন্তু একটা অনেক বড় কথা। দেখেন আপনারা যদি আমার সাথে এগ্রি করেন, প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বলছি আপনি বুঝতে পারতেছেন যে আমি যদি এগুলো নিয়ে চিন্তা না করতাম, আমার যদি টিচিং না করে অভিজ্ঞতা না হতো, তাহলে আমি কখনোই কি করতে পারতাম না, এইভাবে জিনিসগুলো এক্সপ্লেন করতে পারতাম না। এবং আমার পারার কারণ কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, চিন্তা ভাবনা থেকে চিন্তা করতেছি এই সমস্যার কারণে আমরা জিনিসগুলো পারি না। তাহলে আপনি যদি মনে করেন হ্যাঁ আমার তো স্যার তো আমার কথাটাই বলতেছে, যদি এটা মনে করেন তাহলে আপনি আমার সাথে এগ্রি করেন, আমাকে লিখে পাঠাতে পারেন যে এক্স্যাক্টলি স্যার আপনি যেটা বলছেন আমি এরকমই ফিল করি, এরকমই মনে করি। ওকে, যদি আপনার কোনো ভিন্ন আইডিয়া থাকে সেটা আপনি শেয়ার করতে পারেন। নাম্বার 4 সেখানে বলা হচ্ছে যে আমরা আইডিয়া নেই কি বলবো, অনেকে আমরা সামনে এনে ঠেলে দিই, বলে যে আরে প্র্যাকটিস করো, তুমি বলতে থাকো, তুমি দেখো যে চেষ্টা করলে পারবা। ওর মাথার মধ্যে আইডিয়া নেই,
ওই শব্দ আপনাকে যদি বলি যে চেষ্টা করে নিজের সম্পর্কে বলো, ঠিকই 2-3 মিনিট বলতে পারবেন। যদি চেষ্টা করে ফেসবুক নিয়ে বলো, তাহলে দেখবেন ওয়ার্ড টু ওয়ার্ড দিয়ে বলতে পারতেছেন। আপনি বলছেন ফেসবুক গুড সোশ্যাল নেটওয়ার্ক, উই ইউজ চ্যাট ফ্রেন্ডস অ্যান্ড কিছু একটা বলতে পারবেন। বাট যখনই আপনাকে একটা আননোন জায়গা, আননোন কিছু নিয়ে আপনাকে বলা হবে যে আপনি এই সম্পর্কে বলেন, আপনাকে যতই ব্রেন হচ্ছে একটা ইনপুট নেওয়ার জায়গা, এটা ব্ল্যাঙ্ক ডিস্কের মতো। আপনি যা যা ডেটা এন্ট্রি করবেন সেগুলো ব্রেন থাকবে, সেগুলো আপনার স্পিকিং এবং রাইটিং দিয়ে বের হয়ে আসবে। তো আইডিয়া জেনারেট করার টেকনিক কি, এইগুলো শুধুমাত্র একটা ক্লাস লাগবে যেখানে আপনার আইডিয়া কিভাবে জেনারেট করবেন। আমি জানি আজকে আমি টোটাল সলিউশন দিতে পারবো না, বাট একটা কোর্সই এনাফ না আপনার জন্য যে আপনি একটা ক্লাসই বা একটা শোই একটা আইডিয়ার একটা বিষয় নিয়ে 1-2 মিনিটে সলভ করা পসিবল না। আর একটা ফুল ক্লাসের মধ্যে আমি কি করতে পারি, আইডিয়া কিভাবে জেনারেট করবেন, কিভাবে কোয়েশ্চেনগুলো করবেন, কিভাবে সেই কোয়েশ্চেনগুলোর আনসারগুলো কিভাবে বের করবেন এবং কিভাবে এটা প্রেজেন্টেশনে নিয়ে আসবেন, সেই জিনিসগুলো নিয়ে আপনার একটা ক্লাস লাগবে যেখানে আপনি আইডিয়া জেনারেশন নিয়ে কথা বলতে পারেন। তাছাড়া আমার যে এসো পড়তে বসে শো আপনি এগুলো দেখবেন, আমরা যেটা আমি প্রতিদিন সন্ধ্যে 7টা 10 থেকে 15-এর মধ্যে শুরু করি, সেই ভিডিওগুলো দেখেন, সেখানে আইডিয়া জেনারেশনের একটা ক্লাস আছে যেখানে কিভাবে আইডিয়া জেনারেট করবো, কিভাবে পুরো লম্বা করে কথা বলবো, সেই বিষয়গুলো ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে চলেন আইডিয়া নেই আমরা আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করার কোনো এনভায়রনমেন্ট পাই না। আমি স্পষ্টত আমার মনে আছে আমি একটা শো নিয়েছি যেখানে আমরা হাউ উই ক্যান প্র্যাকটিস উইথ দ্য অবজেক্টস, সেগুলো আমি দেখিয়েছি। হাউ ইউ ক্যান প্র্যাকটিস উইথ ইয়োর সেলফস, সেগুলো আমি দেখিয়েছি। হাউ ইউ ক্যান প্র্যাকটিস উইদাউট এনি পার্টনার, ইউ ক্যান বিকাম ইয়োর ওন পার্টনার, সেগুলো নিয়ে আমি আপনাদের এসো পড়তে বসে কোনো একটা ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছি। এবং আপনারা কিন্তু যারা রেগুলার ভিউয়ার আপনারা কিন্তু জানেন, আপনারা যেটা করবেন সেটা আপনার লিঙ্ক শেয়ার করে দেন। কেউ যদি কিভাবে প্র্যাকটিস করবে নিজে নিজে সেটা যদি বুঝতে না পারে, লিঙ্কটা শেয়ার করে দিন, উনি যেন আবার পরে দেখে নিজে কিছু আইডিয়া পায় এবং সেগুলো অ্যাপ্লাই করে। ঠিক আছে, ওকে। সো আমাদের প্র্যাকটিস এনভায়রনমেন্ট পাই না, এটাও কিন্তু একটা প্রবলেম যে আমরা প্র্যাকটিস করার এনভায়রনমেন্ট পাই না, নিজেরা প্র্যাকটিস করতে পারি না ঠিক মতো এবং প্র্যাকটিস করার সঠিক ওয়ে জানি না, যার কারণে আমরা কি করতে পারি না, স্পিকিং করতে পারি না। তো আপনি বাসায় বসে যদি চান যে বই পড়ে প্র্যাকটিস করবেন, তাহলে ওই যে পাসপোর্ট গ্রামার আপনি সেই বইটা পড়েন, সেই বইয়ের মধ্যে দেখবেন যেইগুলো লেখা একটা বাক্য দিয়ে অনেক প্র্যাকটিস দিয়ে রাখছে, আপনি সেগুলো করেন, এটাও কিন্তু এক ধরনের সলিউশন। সো এই হচ্ছে ব্যাপার। তারপরে যেটা আছে নাম্বার 6, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের আর্ট জানি না। আমার খুব ফেভারিট একটা পার্ট, সেটা হচ্ছে ইউ ক্যান সে দিস ইজ মাই মানে ড্রিম। হ্যাঁ, আমি কিন্তু অনেক কম্পিটিশন করি, অনেক জায়গায় অংশগ্রহণ করি এবং কিছুদিন আগে একটা কম্পিটিশন আমি ফার্স্ট প্লেস পেয়েছি, এই যে লাস্ট ফ্রাইডেতে। সো কম্পিট করে প্রেজেন্টেশনে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি সারা বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম নামটা আমি বলবো না কারণ এটা একটু প্রবলেম আছে, কনফ্লিক্ট করে কিছুটা প্রাতিষ্ঠানিকভাবে। সো এই প্ল্যাটফর্মে সারা বাংলাদেশের টপ 5-এ আমি প্রেজেন্টার ছিলাম। সো আমার কথা হচ্ছে যে এই প্রেজেন্টেশন এটা আমার ইটস কাইন্ড অফ লাইক মাই কি বলবো, ইটস কাইন্ড অফ লাইক মাই চাইল্ড, আই এম রিয়ারিং ইট আপ, আমি এটাকে যত্ন করছি, এটা আমার প্যাশন। অ্যান্ড আই ওয়ান্ট মাই ফলোয়ার্স, অল মাই স্টুডেন্টস, তারাও জন্য কি হয় একটা প্রেজেন্টেশন একটা ড্রিম হিসাবে নেয় এবং ওয়ান ডে দে অল বিকাম পাবলিক স্পিকার্স অর প্রেজেন্টার্স। কারণ আমরা দিন শেষে আমরা জব করে নিজেদেরকে তুলে ধরাটা আমাদের জানা খুব জরুরি। তো প্রেজেন্টেশনের যে আর্টগুলো থাকে সেগুলোর মধ্যে একটা থেকে যেমন বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, আপনি আই কন্ট্যাক্ট কিভাবে করবেন। আপনি দেখেন আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আই মেইনলি মেইনটেনিং মাই আই উইথ দ্য ক্যামেরা, এবং আমি মনে করতেছি আপনারা যারা দেখতেছেন আপনারা নিশ্চয়ই ফিল করতেছেন যে আপনাদের চোখের দিকে আমি তাকিয়ে কথা বলতেছি। আমার সামনে কোনো মানুষ নেই, বাট দিস ইজ এ ম্যাটার অফ হ্যাবিট। আমি এটা অভ্যাস হয়ে গেছি যে মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে। এখানে তো অনেকগুলো মানুষ থাকতো, আমি কিন্তু চোখ ঘুরিয়ে সবার দিকে তাকিয়ে কথা বলতাম। আমার কিন্তু আকাশে তাকিয়ে কথা মনে করতে হতো না যে আচ্ছা পরের পয়েন্টটা জানি কি জানি বলবো, আচ্ছা এগুলো আমার নেচার হ্যাবিট হয়ে গেছে, এখন এটা অটোমেটিকলি কাজ করে। এই আই কন্ট্যাক্ট মেনটেন করার জন্য আমার এক্সট্রা কোনো প্রেশার নেওয়া লাগে না। সো আমি পুরো কি বলবো সেটার উপরে ফোকাস করতে পারি। সো এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে যেটা করতে হবে এই আর্ট গুলো জানতে হবে। তারপর আসে নাম্বার 7, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে আপনার একজন মেন্টর দরকার। মেন্টর নেই, ভুল ঠিক করবে কে, এটা কিন্তু একটা প্রবলেম। অনেকে বলে আমি তো প্র্যাকটিস করার পার্টনার পাই না, ভুলটা যে ধরে কি আমাকে একটু সাপোর্ট দিবে সেই মানুষটি পায় না। এটা কিন্তু একদম সত্য কথা। আমরা একা গ্রো করতে পারি না, আমাদের কি লাগে, একটা মেন্টর লাগে। মেন্টর ক্যান বি লাইক ইয়োর টিচার, মেন্টর ক্যান বি ইয়োর সিনিয়র ব্রাদার যে ইংলিশটা খুব ভালো জানে, মেন্টর ক্যান বি ইয়োর ফ্রেন্ড যে খুব ইংলিশ ভালো জানে, হয়তো আপনি জানেন না। মেন্টর ডাজন্ট হ্যাভ টু বি older or elderly,
এরকম কিছু হইতে হবে না। ওল্ডার আপনার থেকে ওল্ডার হতে হবে না। মেন্টর যে কেউ হতে পারে, যে ভালো ইংলিশ জানে, যে ভালো খুব ভুল ধরে আবার শুধরে দিতে পারে, আপনাকে সঠিক পথটা দেখাতে পারে, হি অর শি ক্যান বি ইয়োর মেন্টর। সো ইয়োর জুনিয়র ব্রাদারও কিন্তু আপনার মেন্টর হতে পারে। তবে একটা মেন্টর থাকা জরুরি। ইফ ইউ হ্যাভ আ মেন্টর, এই 7টা যে প্রবলেম আজকে আপনাদের সাথে আমি কথা বললাম, I'm sure you loved this session today and you got lots of solutions to these problems. এবং আপনাদের জন্য আলটিমেটলি একটা সলিউশন দিতে যাচ্ছি, এবং সেটা হচ্ছে এই যে এই 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্টে আপনারা কি করবেন, কাজ করবেন। হ্যাঁ, আপনার মেন্টর থেকে ফিডব্যাক নেবেন। আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে একটু নেগেটিভ মাইন্ডেড থাকে। কেউ যদি আপনাকে কেউ কিছু যদি বলে যে আরে তোমার এটা হয় না, ভুল হয়েছে, এটাকে আপনি পজিটিভলি নেবেন, তাহলে কি জানবেন যে আপনি কিরকম হলে মনে করছেন ভালো হচ্ছে। তবে আমাদের অবশ্যই মেন্টরিং করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কাউকে ডিরেক্টলি হার্ট করে কখনো নেগেটিভটা বলতে হয় না, এটা যতটা লাইটলি বলা যায়, একটু ঘুরিয়ে বলা যায়। যেমন আপনি যদি একটা ভুল করেন, না 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 এটা ভুল হয়েছে, এটা না বলে আপনি বলেন আসলে তোমার চেষ্টাটা অনেক ভালো ছিল, তবে এই জিনিসটা যদি এইভাবে বলতে এটা আরো সুন্দর হতো, তাহলে কিন্তু কি হবে না, সে ডিসহার্ট হবে না। সো মেন্টরিং এরও একটা কি আছে, আপনারা যদি কাউকে কখনো ভুল সঠিকটা ধরিয়ে দেন, তাহলে আপনি কি করবেন, সেটাকে একটু ঘুরিয়ে বলেন, যাতে সে ডিসহার্ট না হয়, সে যেন হার্ট না হয়। ঠিক আছে? All right, so I'm going to I'm going to end this session, but before I round off this session, it's a round off. আমরা অনেকে বলে যে before I say goodbye, so round off মানে এটাকে ক্লোজ করা বা শেষ করার আগে, before I round off this session, I want to give you this good news. এবং গুড নিউজটা হচ্ছে, যারা আমার 9টার ব্যাচের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, আমার 5ম ব্যাচে রান করে ফেলছে, মানে এটা শুরু হয়ে গিয়েছে। সো আমি এখন 6ষ্ঠ ব্যাচে ভর্তি নিচ্ছি, এবং সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়, এবং সেটা হচ্ছে a complete course of spoken English with me, with শোভন স্যার। এবং আপনি জানেন আমি যে 7টা পয়েন্ট নিয়ে কথা বলছি, একটা মানুষের মধ্যে যে 7টা সবগুলো মেকানিজম একদম ঠিকঠাক মতো থাকে, এবং আমি যদি আপনাদের মেন্টরিং করি, আমি যদি গাইড করি, I believe you will just fly in the sky. আপনি কি করবেন, আকাশে উঠবেন, দ্যাটস ফর শিওর, বিকজ দিস ইজ হোয়াট আই এম গুড এট। এই একটা জিনিস যেটা আমার প্যাশন এবং প্রফেশন বোথ, মাই প্যাশন হ্যাজ বিকাম মাই প্রফেশন, এবং দিস ইজ দ্য অনলি থিং আই এম গুড এট। অলরাইট, সো এটা কেন, I've been in teaching for 10 years. I'm the head of spoken ciphers. I'm the material writer. I'm a radio programmer. seminar conductor, teacher trainer. সো এই যে বিষয়গুলো আছে, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা সবকিছু নিয়ে আমি এই কমপ্লিট কোর্সটা আমি ডিজাইন করেছি আপনাদের শুধুমাত্র অনলাইনে যারা, তাদের জন্য। এবং এই কোর্সের এডমিশন এখন চলতেছে, এটা সানডে, টিউসডে, থার্সডে at 9 PM। আপনারা যদি এই এডমিশন নিয়ে কোনো কিছু জানতে চান, আপনারা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন, এবং সেখানে আমি ফেসবুকে মেসেঞ্জারে আমি আমার নামটা লিখলে কিন্তু আপনারা আমার ছবি, আইডি সবগুলো আপনি ইউ ক্যান গেট মি দেয়ার, এবং আমার নাম্বার দিয়ে আছে, আপনারা চাইলে কি করতে পারেন, আমাকে টেক্সট করতে পারেন ফর অ্যাডমিশন ইনফরমেশন। এবং আপনারা জানেন যে আমার শুধুমাত্র 4 থেকে 5 দিনে প্রায় 20 থেকে 25 জন ভর্তি হয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এই ব্যাচের জন্য কমপ্লিট কোর্স অফ স্পোকেন ইংলিশ, এটা 9টার সময় যে ব্যাচটা, শুধুমাত্র 20 স্টুডেন্টস নিব, নট এ স্টুডেন্ট মোর অর নট এ স্টুডেন্ট লেস। একটা স্টুডেন্ট বেশিও না, একটা স্টুডেন্ট কমও নিব না। 20 means 20, and I will maintain the standard over there. এটা আমার চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, এবং কামিং আপ with this exclusive course, this is a complete course of spoken English. আপনি নিজে করেন, or you want someone to suggest or to recommend, you can do that. All right. So before I end this show, I want to take your, আমি আপনাদের ইয়েটা নিতে চাই, আমি হচ্ছে আপনাদের সাথে আপনাদের কমেন্টগুলো একটু নিতে চাই। সো আপনাদের যার এটা শেয়ার দিয়েছেন, যারা, আই এম সো হ্যাপি এবং খুবই আনন্দিত, এবং আমার খুব আই এম সো গ্রেটফুল টু ইউ অল ফর শেয়ারিং। এবং আমি চাই যে কারা কারা আজকে আমার সাথে ছিলেন, আমি সেই জিনিসটা একটু মেনশন করতে আপনাদেরকে। অলরাইট, আচ্ছা আমি একটু দেখি নেই কারা কারা ছিলেন। ইউ শুড চেক ইউর কমেন্ট, একজন লিখেছেন। আমি আসলে কমেন্ট চেক করার জন্যই ওয়েট করছিলাম, বিকজ আই ওয়াজ ইন এ ডিসকাশন, এন্ড দ্যাটস ওয়াই থ্যাংক ইউ অ্যাঞ্জেলা ফর ইয়োর কমেন্ট। অলরাইট, সো তারপরে আরেকজন মেন্টর লাগবে। অলরাইট, একজন লিখছে মেন্টর লাগবে। ইয়েস, মেন্টর কিন্তু খুবই জরুরি, বিকজ আমাদের মেন্টর ছাড়া, উইদাউট আওয়ার মেন্টরস উই ডোন্ট নো হোয়াট উই বিকাম। আমরা মেন্টর ছাড়া যে আমরা কি হই, আমরা নিজেরাও কিন্তু জানি না যে হোয়াট উই মে বিকাম উইদাউট আ মেন্টর। ঠিক আছে, আজকে যে মেন্টর না থাকতো, আজকে আমি শোভন স্যার কি হতাম, বা আপনারা যারা ইংলিশের শেখার আগ্রহ, আপনারাই বা
কি হতেন নোবডি নোজ, তাই না? সো আমি এখন দেখতে পাচ্ছি যারা যারা কমেন্ট করেছেন, আমি এখন কমেন্টগুলো পড়বো এবং এগুলোর প্লসিবল রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং আমি চাই যে আপনারা কি করেন, যারা মানুষের জন্য অপরচুনিটি ক্রিয়েট করেন, আপনি যদি নিজেও এখনো শেখার অনেক কিছু বাকি থাকে তাহলে আপনি কি করেন, ইউ জয়েন মি, হ্যাঁ, দিস ইজ গ্যারান্টিড যে আপনি কি করবেন, ইউ উইল ডু মাচ বেটার। আপনারা দিস ইজ ফর গ্যারান্টি। আচ্ছা, আমি কমেন্টগুলো একটু দেখে নিই, খুব দ্রুত দেখে নিব এবং দেখবো যে কারা কারা কি লিখেছেন। হ্যালো স্যার, হাই স্যার, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। যারা আমার রেগুলার আছেন, বিশেষ করে তৌহিদ ভাই, তারপরে কামাল ভাই, শেয়ার ডান একজন লিখেছেন, তুলিকা দেব, শেয়ার ডান, থ্যাংক ইউ, I appreciate this. Ismail always share this. He shares this video of my classes all the time, every time. And আমি বলবো যে you spread the news of আজকের যে আইডিয়াগুলো, সাম্মান একজন লিখেছিলেন প্রায়, হ্যাঁ অনেকেই লিখেছিলেন প্রায়, থ্যাংক ইউ, ভেরি গুড জব শারমিন আক্তার, ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি ইটস প্রায়, যখন একটা এটা টেকনিকটা হচ্ছে যদি কোনো এই সাম কথাটা কোনো সংখ্যার সামনে থাকে এটা প্রায় অর্থ নেয়, প্রায়। আর এমনিতে আমরা জানি কতিপয়, কিছু, এটা তো আমরা জানি যে কিছু প্রবলেম, সাম প্রবলেমস, বাট যখনই কোনো একটা সংখ্যার সামনে থাকবে, যে প্রায় 5,000 লোক, আপনি কি বলেন সাম 5,000 পিপল, প্রায় 5,000, মানে প্রায় 7টি সমাধান, সাম 7 সলিউশনস। আচ্ছা, এখানে একজন বলেছেন এটা কিন্তু একটা রিয়েল প্রবলেম, বেশি প্রবলেম হয় স্যার, এই যে মিসবা ভাই যে প্রশ্নটা করেছেন, বেশি প্রবলেম হয় স্যার যখন একই শব্দের অনেকগুলো ইংলিশ ওয়ার্ড হয়, লাইক সে, স্পিক, টক, প্লিজ, টক অ্যাবাউট দিস। আচ্ছা, সেই মানে কোনো কিছু বলা, যেমন আমি নিজের কোনো অপিনিয়ন আমি বলতেছি, আই ওয়ান্ট টু সে ইউ সামথিং, দ্যাট মিন্স আমার নিজের কোনো অপিনিয়ন। আর স্পিক মানে এটার বাংলা অর্থগত পরিবর্তন, কথা বলা। আই ওয়ান্ট টু স্পিক, আমি বলতে চাই, আই ওয়ান্ট টু সে। আর আই ওয়ান্ট টু স্পিক, এটা মানে হচ্ছে কথা বলা। যদি আমি কথা বলা ওয়ার্ডটা ইউজ করতে চাই তাহলে আমাকে সেই বললে হবে না, আই ওয়ান্ট টু সে না, আই ওয়ান্ট টু স্পিক, আমি কথা বলতে চাই। আর যখন এটা ঠোক বলবো, আই ওয়ান্ট ঠোক মানে আমি বলতে চাই। হ্যাঁ, ঠোক এবং সের মধ্যে আপনি ঠোকটা হচ্ছে যে আই টক অ্যাবাউট সামথিং, আর ঠোক কোনো একটা ইস্যু, কোনো একজন অন্যের কোনো কথা, অন্য কোনো কিছু, কোনো একটা ইস্যু, তাহলে এটাকে বলে ঠোক বলা। আর আমি নিজের কোনো অনুভূতি, নিজের কোনো কথা, অপিনিয়ন, সেটা হলে সে, ঠিক আছে? আর টেল মানে হচ্ছে বলা, স্টোরি, এটা ফ্রেজ থাকে, ওয়ার্ড ফ্রেজ থাকে। যেমন এটা আর একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই, ধরেন আমরা বড় ইংলিশ বলতে কি বুঝাই, বড় বলতে আমরা বলি যে বিগ মানে বড়, আবার আমরা এটাও বলি যে যেমন আমরা যেমন বড় আরো কিছু ইংলিশ আছে না, যেমন লার্জ মানে বড়, হিউজ মানে বড়, মেইন মানে বড়, এই যে আবার সিনিয়র মানে বড়, এল্ডার মানে বড়। এই যে বড়র অনেক রকম অর্থ, কিন্তু সবগুলো শব্দ সিমিলার হলেও এটা ইউসেজ কিন্তু একরকম না। আপনি যখন বলবেন হি ইজ মাই বিগ ব্রাদার, আপনি একে বলবেন কি হি ইজ মাই এল্ডার ব্রাদার, আপনি বিগ ব্রাদার বলবেন না। আপনি বলবেন যে হি ইজ মাই সিনিয়র ব্রাদার। আপনি যখন বলবেন বাংলাদেশ ইজ আ লার্জ কান্ট্রি, আপনি বলবেন না বিগ কান্ট্রি। হি ইজ মাই এল্ডার ব্রাদার, আপনি বলবেন না বাংলাদেশ ইজ এন এল্ডার কান্ট্রি। সো যদিও এল্ডার মানে বড়, বিগ মানে বড়, সব জায়গায় তো কি করা যায় না, ইউজ করা যায় না। শব্দের সিনোনিম থাকতে পারে, বাট সিনোনিমের প্রত্যেকটা স্পেসিফিক আলাদা আলাদা সূক্ষ্ম স্লাইড কিছু পরিবর্তন অবশ্যই থাকবে। সো সেই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, বুঝে বুঝে আনসার করতে হবে। আই হোপ ইউ গট ইউর আনসার মিসবা ভাই। প্রত্যেকটারই সেন্টেন্স মিনিং কি আসে এবং ওই কোন সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে সেটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন বলেছে লাইক সাম মিনস কাছাকাছি, এক্স্যাক্টলি, প্রায় অর্থেই আমরা সামটা ব্যবহার করি। ওকে, সো ভোকাবুলারি মনে থাকে ইউজের সময় পারি না। আচ্ছা আচ্ছা, অনেকে বলে হ্যাঁ ভোকাবুলারি মনে থাকে ইউজের সময় পারি না, এরকম একটা রিয়েল প্রবলেম আরেকজন বলেছেন, এটাও ঠিক আছে। অনেকে আমরা এরকম হতে পারে যে আমরা ভোকাবুলারি পড়ি, আমাদের হয়তো ভোকাবুলারি এমনি এমনি মনে করলে মনে পড়ে, বাট যখন এটা ইউজ করতে যাব সেটা আমরা পারি না। এটার কারণটাই একটাই হচ্ছে যে আমরা এটা মানে ফ্রিকুয়েন্টলি ইউজ করি না, আমাদের স্পিকিং এ এটাতে আমরা ইউজ করি না। সো যখনই আপনাদের এই প্রবলেমটা হবে, ধরেন আপনি একটা কথা বলে ফেলছেন, যে আপনি বলতে যাচ্ছেন what do you get as an extra benefit, সেই এটা আপনার মনে আছে, পরক্ষণে আপনার এসে মনে হলো যে আচ্ছা এক্সট্রা বেনিফিট না বলে না স্যার আমাদের শিখিয়েছিল ফ্রিঞ্জ বেনিফিট, তাহলে তো আমি এটা ইউজ করতে পারবো। এবার আপনি এটার জরিমানা স্বরূপ, পানিশমেন্ট স্বরূপ আপনি কি করবেন, এই ফ্রিঞ্জ বেনিফিট দিয়ে এই সেন্টেন্সটাই 10 বার নিজে নিজে বলবেন। what do you get as fringe benefit, what do you get as fringe benefit, what do you get as fringe benefit। এই ফ্রিঞ্জ বেনিফিট যখন বলতে থাকবেন,
নেক্সট টাইম আর কখনোই এক্সট্রা বেনিফিট মুখ দিয়ে আসবে না। আপনার এটা এইভাবেই কি হয়ে গেল, সলিউশন হয়ে গেল। সো আই হোপ ইউ গট ইউর আনসার অরিন। ওকে, আমি আসলে কমেন্টগুলো দেখতেছি, কারা কারা কে কি লিখেছেন। ওকে, আচ্ছা, অনেকে থ্যাংক ইউ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, অলরাইট, রিমা লিখেছেন যে উই আর, থ্যাংক ইউ রিমা ফর জয়নিং অ্যান্ড ফর গিভিং ইউর কমেন্ট হিয়ার। অলরাইট, সো আজকে আমরা এই পর্যন্তই। আপনাদেরকে যেটা বলবো যে আমাদের এসো পড়তে বসি শো, এটা হচ্ছে মেইনলি আমি আপনাদের জন্যই এখানে আসি, টু বি ভেরি অনেস্ট। এবং ইফ ইউ সে দ্যাট টিচিং, হ্যাঁ টিচিংটা আমার খুব ভালো লাগে, এবং এই জন্য আমি টিচিং ছাড়া থাকতে পারি না। আপনারা জানেন যে আমি এবার ঈদের পরে মানে চিন্তা করেছি ব্যাচ পড়াবো, এবং অলরেডি আমার 5টা ব্যাচ চলতেছে, এবং 6ষ্ঠ ব্যাচেরও অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। এটা আশা করতেছি নেক্সট উইকে আমরা ফ্রি ক্লাস পাবো। তো আপনারা যেটা করবেন যে কমপ্লিট কোর্স, আই মিন কমপ্লিট কোর্স অফ স্পোকেন। কমপ্লিট কোর্স মিনস এখানে আপনার স্পিকিং, প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশনের যত খুঁটিনাটি আছে, আই উইল টক অ্যাবাউট এভরিথিং। ঠিক আছে? সো আপনারা কি করেন, ইফ ইউ আর টু, আপনি যদি এরকম করেন যে ইফ ইউ হ্যাভ ট্রাইড সেভারাল টাইমস বাট ইউ ফেইলড, আমি বলবো যে ইউ কাম দেয়ার, কাম এন্ড জয়েন। ঠিক আছে? আর এসব পড়তে বসে কিছু চমক সামনে আসতেছে, আপনাদের কিছু আই মিন সারপ্রাইজেস থাকবে এসব পড়তে বসে ক্লাসের জন্য। নেক্সট ক্লাসে আমি আশা করব যে ওই ক্লাসটাও আপনারা খুব এনজয় করবেন, এবং নেক্সট টু নেক্সট ক্লাসে হয়তো আপনাদের জন্য একটা চমৎকার সারপ্রাইজ থাকবে, যেটা আপনাদেরকে নিয়েই হবে। ঠিক আছে? সো টিল দেন, আমি প্রতিদিন আপনি শোতে থাকেন, অ্যান্ড দ্য ওয়ে ইউ লাভ মি, ইউ লাইক মি, ইউ at the same way or in the same way you also create opportunity। যারা এরকম আমাদের শোতে কখনো জানে না, মানে ইয়ে করে না, জানেই না হয়তো আমাদের এখানে শো হয়, তাদেরকে আপনি ভিডিওটা শেয়ার করে সুযোগ করে দেন, ওরা যেন এই শো থেকে শিখতে পারে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাইফুরসের সাথে থাকবেন, শোভন স্যারের যে মানে আমার যেই প্রেজেন্টেশনের যে শো, এসো পড়তে বসে, এটার সাথে থাকবেন। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলথি অল দ্য টাইম।